দেখলে আমাদের জেটিস এন্ড প্ল্যান বিডিং সম্পর্কে জানতে হবে। জেটিস এন্ড প্ল্যান বিডিং ডিপার্টমেন্ট এটি এস্টাবলিশড হয় 1974 এ। আমাদের ইউনিভার্সিটি কবে এস্টাবলিশড হয় বলো? এই বলো আমাদের ইউনিভার্সিটি এস্টাবলিশমেন্ট কবে হয়? 61 এ আমাদের ইউনিভার্সিটি এস্টাবলিশড হয় আর আমাদের ডিপার্টমেন্টটা এস্টাবলিশড হয় 1974 এ। যখন এস্টাবলিশড হয় তখন কিন্তু শুধুমাত্র ডিভিএম ফ্যাকাল্টি দিয়ে শুরু হয়, কিন্তু পরবর্তীতে তোমার সকল ফ্যাকাল্টি আস্তে আস্তে শুরু করে। তো এগ্রিকালচার ফ্যাকাল্টি শুরু হওয়ার পরে কিন্তু আমাদের জেনেটিক্স এন্ড প্ল্যান্টিং এগ্রিকালচার ফ্যাকাল্টি যখন শুরু হয় তখন মাত্র 5টি ডিপার্টমেন্ট দেশে অনেক পরে 1974 এ যখন মানে দিন যত যাবে তত অ্যাডভান্স সায়েন্স তত অ্যাডভান্স হবে, তত বেশি কিছু তোমার জানতে হবে। এই কনসেপ্ট থেকে কিন্তু আমাদের জেনেটিক্স এন্ড প্ল্যান্টিং 1974 এ এটি টুর্নামেন্টগুলো হয় না ওগুলো খেলায় আমাদের এই 1974 এ ডিপার্টমেন্ট হয়। ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয় কি উদ্দেশ্য নিয়ে? প্রথম যদি আমরা কি পয়েন্ট বলি, এখানে লেখা আছে অনেক কিছু। কি পয়েন্ট যদি বলি, আমরা জেনেটিক্স এন্ড প্ল্যান বিডিং আসলে প্রথমে আমরা ডিপার্টমেন্টটা তৈরি হয় বা আমরা কাজ করি জেনেটিক ভেরিয়েশন তৈরি করার জন্য। ভেরিয়েশন মানে হচ্ছে পার্থক্য। তুমি ধরো তোমার, আমি যদি হিউম্যান তোমার ক্ষেত্রে চিন্তা করি, তোমার বাবা মা যেরকম ছিল তুমি কিন্তু দেখতে সেই রকম হও নাই, বা তোমার বাবা মার যে ক্যারেক্টার ছিল তোমার ভিতর কিন্তু সকল ক্যারেক্টার একই রকম হয় না। কিছু ক্যারেক্টার কিন্তু আসতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্যারেক্টারই কিন্তু আলাদা। সাপোজ তোমার বাবা যদি এখন একজন সচিব হয়, তুমি কিন্তু সচিব হও নাই, তুমি কিন্তু হয়তোবা তুমি একজন এগ্রিকালচার অফিসার হবা, বা তোমার বাবা একজন এগ্রিকালচার অফিসার হয়েছে, তুমি কিন্তু একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হইতে পারো। সো বিভিন্ন কিছু হইতে পারে। বা তোমার ক্যারেক্টার, তুমি খুবই পোলাইট, তোমার বাবা খুবই হয়তোবা খুবই স্ট্রং পার্সোনালিটি, রাগী অ্যাংরি ম্যান, এরকম হইতে পারে। সো এই যে ক্যারেক্টার একজন মানুষের ভিতর থেকে বাবা মার ভিতর থেকে সন্তানের ভিতর যে ক্যারেক্টার চেঞ্জ হয় বা ক্যারেক্টার যায়, এইটি কন্ট্রোল করে কিন্তু জিন। এইটি কন্ট্রোল করে জিন। এই জিনের যে কন্ট্রোল সেইটিকে আমরা বলি জেনেটিক কন্ট্রোল। এই যে কন্ট্রোল, এই যে ভেরিয়েশন, এই যে পার্থক্য, এই পার্থক্যই কিন্তু আসলে জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং প্ল্যান্টের ক্ষেত্রে, হিউম্যানের ক্ষেত্রে না, প্ল্যান্টের ক্ষেত্রে কনসার্ন করে। কি কনসার্ন করে? যে কিভাবে আমরা একটি প্ল্যান্ট থেকে আরেকটি নতুন প্ল্যান্ট তৈরি করতে পারি, এবং সেটি অবশ্যই জেনেটিক কারণে। এই ভেরিয়েশনটা তোমার পার্থক্যটা হয়তো দুই কারণে হইতে পারে, কিন্তু একটা জেনেটিক কারণে হইতে পারে আর একটা এনভায়রনমেন্টাল কারণে হইতে পারে। যে টেম্পারেচার বেশি হইলো, বা খুব ফ্রিজিং টেম্পারেচার হলো, অথবা তোমার প্রচুর বৃষ্টিপাত হইলো, হিউমিডিটি বেশি হলো, এগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কারণে কিন্তু আমাদের অনেক সময় প্ল্যান্টের প্রোডাকশন বা ক্রপের প্রোডাকশন কিন্তু ভ্যারি করে। সেগুলো নিয়ে আমাদের কনসার্ন না। আমাদের কনসার্ন কি? যে জিন পিওরলি যে হেরিডিটারি যে ক্যারেক্টার গুলো থাকে সেইগুলো কিভাবে কন্ট্রোল হয় সেইগুলো নিয়ে আলোচনা করা, সেইগুলো বেসিস করে। তো আমাদের ডিপার্টমেন্টের মেইন ভিশন যদি আমি বলি যে জেনেটিক ভেরিয়েশন তৈরি করা। এবং স্যার তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার জেনেটিক ভেরিয়েশন তৈরি করে লাভ কি, কেন আমি করতে যাব? যে ধরো আমরা যদি চিন্তা করি যে আজ থেকে থাকে 40 বছর 50 বছর আগে, বা ধরো 1973 তে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল, জানো তো সবাই, তাই না? বাংলাদেশে খাবারের অভাব ছিল, বাংলাদেশের মানুষ খাইতে পায়নি, অনেক মানুষ মারা গেছে খাবারের অভাবে। এটা কিন্তু খুব বেশি দিন আগের কথা না। তখন পপুলেশন ছিল 6 to 7 crore, আমরা বলি 6 থেকে 7 কোটি মানুষ ছিল। কিন্তু তাদের মুখে প্রচুর জমি ছিল আমাদের, কিন্তু তখন কিন্তু একটি দুর্ভিক্ষ হয়েছিল মানে খাবারের অভাব হয়েছিল। কিন্তু আজকে 2020 পার হয়ে আমরা 2021 এ চলে আসছি। আমাদের পপুলেশন এখন আসলে বেসিক্যালি এক্স্যাক্টলি না কেউই বলে না, সবাই বলে অ্যারাউন্ড 20 crore। মানে গত পপুলেশন যা ছিল আমাদের আজ থেকে যখন দুর্ভিক্ষ হয়েছিল তার চেয়ে 3 গুণ বেশি। কিন্তু আমরা কিন্তু সেলফ সাফিসিয়েন্ট ইন টার্মস অফ ফুড। আমরা কিন্তু খাবারে এখন কিন্তু কেউ কিন্তু না খেয়ে মারা যায় না। এটি কিভাবে সম্ভব হয়েছে? এটি কিভাবে পসিবল হয়েছে? এটি পসিবল হয়েছে জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং এর মাধ্যমে। কিভাবে? যে মডার্ন নতুন জেনেটিক ভেরিয়েশন তৈরি করে, নতুন জেনেটিক ভেরিয়েশনের মাধ্যমে নতুন জাত ক্রপের ভ্যারাইটি, যেটি আমরা বলি নতুন ক্রপ ভ্যারাইটি আমরা তৈরি করতেছি। এবং এই ক্রপ ভ্যারাইটির ইল্ড আগে যা ছিল তার চেয়ে 3-4 গুণ বাড়ায় দিচ্ছি প্রতিটা ক্রপে। যখন এই 3-4 গুণ বাড়ায় দিতে সক্ষম হয়েছি বিধায় আমরা আজকে 20 crore পপুলেশন হওয়ার পরেও কিন্তু আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তো এটি তোমাদের যদি আমি সহজ কথাই বলি, একেবারে কি পয়েন্টে এটি কেন সম্ভব হয়েছে,
আমরা কিন্তু বলবো এটি জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং এর জন্য সম্ভব হয়েছে, বা এই রিলেটেড, নট অনলি জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং, এই রিলেটেড যারা জেনেটিক ভেরিয়েশন ক্রিয়েট করে, জেনেটিক ভেরিয়েশন কে ইউজ করে, জেনেটিক ভেরিয়েশন কে ইউটিলাইজ করে নতুন নতুন ভ্যারাইটি তৈরি করে, তাদের জন্য কিন্তু আজকে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ। তো ওই একই, তার মানে আমাদের মিশনটা কি ছিল দেখো, এই জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং ডিপার্টমেন্ট মিশনটা কি, যে রিসার্চ এন্ড টিচিং, আমরা রিসার্চও করি এবং শিক্ষাও দিয়ে থাকি, কিসে ফোকাসিং অন জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং, জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং কে ফোকাস করে। জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং এ অনেক ফিল্ড আছে, অনেক ফিল্ড আছে, সেগুলো তোমরা আস্তে আস্তে সবই জানতে পারবে। ওই যে ফাইনাল ইয়ারে একটু বেশি আমরা পড়াই, ওখানে সবগুলো ফিল্ড নিয়ে আমরা আলোচনা করি, এই জন্য কোর্সটা একটু বেশি বড় হয়ে যায়। তো আমরা ফোকাসিং জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং কি করি, টু ইমপ্রুভ দ্য এগ্রিকালচার ক্রপস, এগ্রিকালচার ক্রপস, যে কোনো ক্রপস, এনি কাইন্ড অফ ক্রপস, যেই কন্ডিশন আছে সেখান থেকে ইমপ্রুভ করব। কিসের জন্য, আমার যে ওভার পপুলেশন আছে অথবা আমার যে ক্লাইমেটিক চেঞ্জ আছে আমার দেশের বা যে সারা ওয়ার্ল্ডে, সেই ক্লাইমেটিক চেঞ্জ বা পপুলেশনের সাথে সামঞ্জস্য রেখে আমরা এগুলো বাড়াইতে পারি। পপুলেশনটাকে সামঞ্জস্য, পপুলেশনের সাথে সামঞ্জস্য, পপুলেশন বাড়বে, আমরা আমাদের ক্রপের যে ভ্যারাইটি আছে সেটাকে ইমপ্রুভ করব। আমাদের ক্লাইমেটিক অ্যাডভার্স ক্লাইমেটিক কন্ডিশন আসবে, আমরা আমাদের ক্রপের জেনেটিক যে চেঞ্জ, যে কন্ডিশন আছে সেটাকে আমরা চেঞ্জ করব, করে নতুন নতুন ইমপ্রুভ ভ্যারাইটি তৈরি করব, করে আমরা সেটির দ্বারা আমরা যে ডিমান্ড, টাইম ডিমান্ডিং রিসার্চ যেটি, সেটির মাধ্যমে আমরা টাইম ডিমান্ডিং একটি ভ্যারাইটি ডেভেলপ করব। দিস ইজ দ্য মিশন অফ জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং। এন্ড এই মিশনটাকে সাকসেস করার জন্য আমাদের অলরেডি কি কি অ্যাচিভমেন্ট আছে এই ডিপার্টমেন্টের, ধরো বিভিন্ন ক্রপের কিন্তু আমরা ভ্যারাইটি দিয়ে থাকি, যেগুলো ক্রপ যেগুলো, তার মধ্যে যেমন 2 রাইস ভ্যারাইটিস, বাউধান 2, বাউধান 3, ব্রাসিকার 4টি ভ্যারাইটি, সম্পল, বাও, M395, M396, 4টি সয়াবিনের ভ্যারাইটি, সোয়াগ, ব্রাক, ডেভিস, এবং আরো একাধিক অনেক ভ্যারাইটি এখনো আন্ডার প্রসেসিং আছে, যেগুলো আমরা অলরেডি রিসার্চের মাধ্যমে যেগুলো আমরা তৈরি করছি বা যেগুলো আমরা ফিল্ডে নিয়ে যাব। তো এটি হচ্ছে রিসার্চের পার্ট। আর টিচিং পার্ট আমরা তোমাদেরকে শিক্ষা দিয়ে থাকি যে কিভাবে এই ভ্যারাইটি গুলো আমরা তৈরি করতে পারি, কিভাবে আমরা জেনেটিক ভেরিয়েশন তৈরি করতে পারি, কিভাবে সেটাকে আমরা হিউম্যান ওয়েলফেয়ারের জন্য ইউটিলাইজেশন করতে পারি, এগুলো হচ্ছে টিচিং পার্ট, আর এগুলো হচ্ছে রিসার্চ আউটপুট। শুধু এইটি না, আমরা যে প্রতি বছর গ্রাজুয়েট তৈরি করি, যেমন যারা এখানে মাস্টার্স করে আমাদের ডিপার্টমেন্টে, আমাদের ডিপার্টমেন্টে হিউজ অপরচুনিটি আছে মাস্টার্স এর, ছেলেপেলে অনেক ছেলেপেলে আসে, অনেকে কাজ করে, এবং তারা ভবিষ্যতে বিভিন্ন রিসার্চ স্টেশন, বিআরআই, তোমরা যেহেতু এগ্রিকালচার তোমরা জানো, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট, এগুলো বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট, ক্রপ রিসার্চ ইনস্টিটিউট, ক্রপ রিসার্চ ইনস্টিটিউটে ব্রিডিং ডিপার্টমেন্ট আছে একটি, শুধুমাত্র ব্রিডিং নামে একটি ডিপার্টমেন্ট আছে, এবং তারা শুধুমাত্র এই ভ্যারাইটাল ডেভেলপমেন্ট, এই জেনেটিক ভেরিয়েশন তৈরি, এগুলো নিয়ে কাজ করে থাকে। সো এছাড়াও আরো কিছু আছে, যেমন ধরো তোমাদের এখন সিড, আমরা কিন্তু যে সিডটা ইউজ করি, আগে সিড কিন্তু 2 রকম হইতে পারে, আগে আমরা বলতাম ইনব্রিড ভ্যারাইটি এবং হাইব্রিড ভ্যারাইটি। এখন তোমরা জানো একটা কমন টার্ম, এটা তোমাদের এগ্রিকালচার হিসেবে জানা উচিত, যে হাইব্রিড ভ্যারাইটি একটা মোস্ট পপুলার টার্ম। হাইব্রিড ভ্যারাইটি, ফার্মার্সরা এখন প্রচুর পরিমাণে হাইব্রিড ভ্যারাইটি তৈরি করতেছে। এই হাইব্রিড ভ্যারাইটির সিড কোথায় থেকে আসতেছে? কিছু আসতেছে আমরা বাইরে থেকে ইম্পোর্ট করছি, আর কিছু আমরা নিজেরা তৈরি করছি। সেই তৈরিটা কারা করছে? সেই তৈরিটা করছে কিন্তু অনেক ধরনের সিড কোম্পানি, সুপ্রিম সিড, আলতো সিড, বিভিন্ন রকম দেখবা সিড কোম্পানির নাম আছে, অনেক সিড কোম্পানি আছে। এই সিড কোম্পানি এসিআই বিভিন্ন ধরনের সিড কোম্পানি আছে, তোমরা দেখবা তারা সিড প্রোডাকশন করে, এবং ওইখানে কিন্তু আমাদের ব্রিডার ছাড়া কেউ সিড প্রোডাকশন করতে পারবে না, কারণ একটি সিড প্রোডাকশন করতে গেলে যে টেকনিক যেভাবে করতে হয়, তার জন্য তোমার জেনেটিক্স জানতে হবে, তার জন্য প্ল্যান্ট ব্রিডিং জানতে হবে। So these are the establishment, mission and achievement of Department of Genetics and Plant Breeding. এখন আসো আমরা যে দুইটা টার্ম এখানে বলতেছি, জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং, দুইটা টার্ম, আসলে টার্ম দুইটা কি এটি কিন্তু আসলে জানা দরকার। টার্ম দুইটা কি, জেনেটিক্স এর টার্মটা কি, আর প্ল্যান্ট ব্রিডিং, এই যে ডিপার্টমেন্টের আমরা নাম দিয়েছি জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং, এই টার্ম দুইটা কি সেটা আমরা এখানে দেখো লেখার চেষ্টা করেছি। জেনেটিক্স ইজ এ ব্রাঞ্চ অফ বায়োলজি কনসার্নড উইথ দ্য স্টাডি অফ জিনস, জেনেটিক ভেরিয়েশন এন্ড হেরিডিটি ইন অর্গানিজম। কোন একটি অর্গানিজমে কি কি জিন আছে, সেই জিনের কারণে কি ভেরিয়েশন তৈরি হয়, এবং সেই ভেরিয়েশন গুলো কিভাবে প্যারেন্টস থেকে অফস্প্রিং এ যায়, দ্যাট ইজ জেনেটিক্স। এখানে দেখো তোমরা জিন টার্মটা হয়তো তোমরা শুনছো, জেনেটিক ভেরিয়েশন আমি বলছি শুনছো। এখন হেরিডিটি একটা টার্ম আছে, হেরিডিটি মানে হচ্ছে ওই সকল ক্যারেক্টার
যে সকল ক্যারেক্টার জিন দ্বারা কন্ট্রোল হয় এবং প্যারেন্টস থেকে অফস্প্রিং এ যায়, ওইগুলোকে আমরা বলি হেরিডিটি ক্যারেক্টার। যে ক্যারেক্টার গুলো জিন থেকে তৈরি হবে আবার এবং জিন দ্বারা তৈরি হবে, ভেরিয়েশন তৈরি হবে জিন দ্বারা এবং সেটি আবার প্যারেন্ট থেকে অফস্প্রিং এ যাবে। এখন যদি একটি ক্যারেক্টার প্যারেন্টের ভিতর থাকে কিন্তু অফস্প্রিং এ না যায়, সেটিকে আমরা কিন্তু হেরিডিটি ক্যারেক্টার বলতে পারি না, সেটা বলা যায় এনভায়রনমেন্টাল ফ্লাকচুয়েশন, এনভায়রনমেন্টাল ক্যারেক্টার। এক মিনিট আমি একটু পানি খেয়ে। তাহলে ডিজায়ার্ড হবে একটি, সাপোজ একটি প্ল্যান্ট আছে যেটি তোমার ধরো ডিজিজ সাসেপ্টেবল, মানে সহজেই রোগ হয়, যেমন তোমরা এখন নাম শুনতেছো রাইস ব্লাস্ট, রাইসের ক্ষেত্রে একটি কমন ডিজিজ, বা হুইটের ক্ষেত্রে কমন ডিজিজ হুইট ব্লাস্ট। এখন যে রাইস ভ্যারাইটি গুলো আছে, যে হুইট ভ্যারাইটি গুলো আছে, এই ভ্যারাইটি গুলো কিন্তু তোমার ব্লাস্টের এগেইনস্টে সাসেপ্টেবল, কারণ ব্লাস্ট হয়। এখন আমরা করব কি, তাহলে এর যে জেনেটিক মেকআপ, এর যে এই ক্রপের এই রাইসের যে ভ্যারাইটি আছে, হুইটের যে ভ্যারাইটি আছে, এই জেনেটিক যে মেকআপ আছে, এটাকে আমরা চেঞ্জ করব। চেঞ্জ করলে ওই ক্যারেক্টারটা চেঞ্জ হবে, কারণ ওই ক্যারেক্টারটা ওই জিন দ্বারা কন্ট্রোল হয়। ওই ক্যারেক্টার যখন চেঞ্জ হয়ে যাবে তখনই ওই ক্যারেক্টারটাকে আমরা ডিজায়ার্ড ক্যারেক্টার, মানে এমন একটি ভ্যারাইটি তৈরি করলাম আমরা প্ল্যান্ট ব্রিডিং এর মাধ্যমে বা জেনেটিক্স এর মাধ্যমে, যে ওই ভ্যারাইটিটা ব্লাস্টের এগেইনস্টে রেজিস্ট্যান্স হয়ে গেল। সো দিস ইজ দ্য প্ল্যান্ট ব্রিডিং, যে একটা সায়েন্স, যে সায়েন্সকে আমরা ইউজ করে কোনো একটি ক্রপের বা কোনো একটি ভ্যারাইটির একটি ক্যারেক্টার আনডিজায়ার্ড কন্ডিশন থেকে চেঞ্জ করে ডিজায়ার্ড কন্ডিশনে নিয়ে যেতে পারি। আচ্ছা, নিচের টার্মটা আমরা পরে আলোপ করবো, ওটা আমরা জাস্ট জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং কি সেটা আমরা বললাম। এখন আমরা কি কি কোর্স তোমাদের পড়াই থাকি, তোমাদের যে 8টি সেমিস্টার আছে, 8টি সেমিস্টারে কোন কোন সেমিস্টারে কি কি কোর্স আমাদের আছে সেটির একটা আউটলাইন আমি তোমাদের সামনে তুলে ধরছি। যেমন তোমরা এখন লেভেল 2 সেমিস্টার 2 তে আসো, এই লেভেল 2 সেমিস্টার 2 তে আমাদের দুইটা কোর্স, একটা থিওরি এবং একটা প্র্যাকটিক্যাল। কোর্স টাইটেল সেম, সাইটোলজি থিওরি, সাইটোলজি প্র্যাকটিক্যাল, 2 ক্রেডিটের কোর্স, দুইটাই 2 ক্রেডিটের কোর্স। এরপরে আছে তোমার লেভেল 3, তার মানে এর পরের সেমিস্টারে তোমাদের আবার একই রকম দুইটা কোর্স আছে, জেনেটিক্স এন্ড সাইটোজেনেটিক্স এন্ড জেনেটিক্স প্র্যাকটিক্যাল। জেনেটিক্স এন্ড সাইটোজেনেটিক্স 3 ক্রেডিটের কোর্স আর জেনেটিক্স হচ্ছে একটি 2 ক্রেডিটের কোর্স। এটা হচ্ছে লেভেল 3 সেমিস্টার 1। সো লেভেল 2 সেমিস্টার 2 তে তোমাদের দুইটি কোর্স, একটি থিওরি একটি প্র্যাকটিক্যাল। লেভেল 3 সেমিস্টার 1 এ তোমাদের দুইটি কোর্স, একটি থিওরি একটি প্র্যাকটিক্যাল। আর লেভেল 4 সেমিস্টার 2 তে তোমাদের দুইটি কোর্স। আমি কম্পালসরি কোর্সের কথা বলতেছি, কম্পালসরি কোর্স, সেখানে আমাদের কোর্সের টাইটেল প্ল্যান্ট ব্রিডিং থিওরি আর প্ল্যান্ট ব্রিডিং প্র্যাকটিক্যাল। দিস ইজ হাইলি অ্যাপ্লাইড কোর্স, এটি টোটালি একটি অ্যাপ্লাইড কোর্স। সো এখানে তোমাদের কিভাবে আমরা জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং এ অ্যাপ্লিকেশন করতে পারি বা অ্যাপ্লাই করতে পারি সেই জিনিসগুলো আমরা এখানে পড়াই থাকি। সো টোটাল 6টি কোর্স আমরা তোমাদের 8টি সেমিস্টারের মধ্যে 3টি সেমিস্টারে 6টি কোর্স, সামারি করে বললে আমরা আসলে 6টি না 3টি কোর্স উইথ প্র্যাকটিক্যাল, মানে 3টি থিওরি 3টি প্র্যাকটিক্যাল কোর্স আমরা কম্পালসরি কোর্স হিসেবে তোমাদেরকে পড়াই থাকি। আর ইলেকটিভ কোর্স সাথে সাথে আমাদের আরো 4টি ইলেকটিভ কোর্স আছে। লেভেল 4 সেমিস্টার 1 এ তোমাদের একটি ইলেকটিভ কোর্স প্ল্যান্ট বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটার থিওরি প্র্যাকটিক্যাল দুইটি কোর্স, দুইটাই 2 ক্রেডিটের কোর্স। সিমিলারলি লেভেল 2 সেমিস্টার 2 তে আর দুইটা কোর্স আছে, স্পেশাল প্ল্যান্ট ব্রিডিং, একটি থিওরি একটি প্র্যাকটিক্যাল। এই টোটাল 4টি ইলেকটিভ কোর্স আমাদের আছে। লেভেল 4 এ 1 এ দুইটি, লেভেল 4 এ 2 তে দুইটি। তো আমি আশা করবো তোমরা এই কোর্সগুলো পড়বা, কারণ এই প্ল্যান্ট বায়োলজি এর টার্মটা তোমরা জানো, এটি খুবই একটি মডার্ন সায়েন্স। এটি একটি প্ল্যান্ট ব্রিডিং এর কিন্তু একটি পার্ট, জেনেটিক্স এর একটি পার্ট, বা জেনেটিক্স এর একটি মডার্ন টুলই হচ্ছে আমরা বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং। যে জেনেটিক ভেরিয়েশন আমরা যে তৈরি করি কনভেনশনাল ব্রিডিং এর মাধ্যমে করতে পারি আর অ্যাডভান্স সায়েন্সের মাধ্যমেও করতে পারি। তো এই যে কোর্স আমাদের আছে, দেখো যদি আমরা এই কম্পালসরি কোর্সে যদি আমরা চিন্তা করি যে সাইটোলজি, এই যে এখন তুমি এই যেহেতু কোর্সের টার্মটা সাইটোলজি, প্রিভিয়াস স্লাইড আমরা বলতেছিলাম যে সাইটোলজি। সো হোয়াট ইজ সাইটোলজি, কি পড়াবো আমরা আসলে এখানে? সাইটোলজিতে আমরা কি পড়াবো? সাইটোলজিতে আমরা পড়াবো আসলে স্টাডি অফ সেল, মানে একেবারে বেসিক একটি জিনিস পড়াবো, স্টাডি অফ সেল। তোমাদের সেলের সম্পর্কে, সেলের স্ট্রাকচার, সেলের ফাংশন, সেলের সাইজ, সেলের কি ঘটে, সেলে কি অকার ইভেন্টস ঘটে, সবকিছু আমরা এই তোমাদের লেভেল 2 সেমিস্টার কোর্সে পড়াবো। সেটিকে আমরা বলছি, সেই কোর্সের নাম আমরা দিছি সাইটোলজি। এরপরে লেভেল 3 এর যে কোর্স জেনেটিক্স এন্ড সাইটোজেনেটিক্স, এখানে আমরা যে এই যে তোমার জিন, জেনেটিক ভেরিয়েশন, হেরিডিটি, এই জিনিসগুলো আমরা পড়াবো। এগুলো আমি এখন ডিটেইলস বলবো না, কারণ এখন বললে তোমাদের কাছে অযথা বেশি ক্লামজি মনে হবে। আর প্ল্যান্ট ব্রিডিং আমি বলতেছি যে আমরা যে নলেজটা নেব, লেভেল 2 তে যে নলেজ নেবা, লেভেল 3-1 এ যে নলেজ নেবা, সেই নলেজটাকে তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারো, সেটি হলো তোমার প্ল্যান্ট ব্রিডিং। এই নলেজটাকে জাস্ট অ্যাপ্লিকেশন যে করবা, সেই অ্যাপ্লিকেশনটাই কিন্তু হবে প্ল্যান্ট ব্রিডিং, আর কিছুই না।
আচ্ছা, এরপরে আসো আমাদের এই যে তোমাদের এখন আমি আসি লেভেল 2 যে কোর্সটা আছে, এই কোর্সের কন্টেন্ট কি, আসলে কি পড়াবো আমরা? এই যে 6 মাস তোমাদের পড়াবো, 6 মাস না তো 3 মাস, আসলে বেসিক্যালি ক্লাস তো হয় 3 মাস। কি পড়াবো? দুইটা কোর্স, সাইটোলজি থিওরি এবং সাইটোলজি প্র্যাকটিক্যাল। সাইটোলজি থিওরি 2 ক্রেডিটেড কোর্স, 2 আওয়ার্স পার উইক কম্পালসরি কোর্স। সিমিলারলি সাইটোলজি প্র্যাকটিক্যাল 2 ক্রেডিটেড কোর্স, 3 আওয়ার্স পার উইক। আচ্ছা, থিওরি বিষয়টা আমরা দেখো, থিওরি এখানে 7টি টপিকস আমরা তোমাদের পড়াবো এই যে এই সেমিস্টারে, একটি ফার্স্ট ওয়ান, এবং এগুলো এই টপিকস গুলো অনেকগুলো তোমরা হয়তো নাম জেনেও থাকতে পারো ইতিমধ্যে। ফার্স্ট ওয়ান, প্ল্যান্ট সেল কনস্টিটিউয়েন্টস অফ জেনেটিক ইম্পর্টেন্স, প্রিন্সিপাল ইভেন্টস অফ মাইটোসিস এন্ড মিয়োসিস ইন ডিপ্লয়েড অর্গানিজম, morphological structure of eukaryotic chromosome, their nomenclature, prokaryotic chromosome and their characteristics, euchromatin, heterochromatin, allocyclic, heteropignosis, special types of chromosome, polytin chromosome, Lamb-Rush chromosome, B chromosome, sex chromosome, isochromosome, telocentric chromosome, and diplochromosome. Number 6, effect of different types of physical and chemical agents on chromosome. Number 7, karyotypes, characteristics, variation, and its role on speciation. এই যে এই কয়টা কিন্তু তোমাদের এই যে টপিক, এই টপিকস, এই যে টপিক গুলো আছে এখানে, এর ভিতরে আসলে নাম্বার 2 এবং নাম্বার 5 এই দুইটি হচ্ছে বড় টপিকস তোমাদের। আর বাকি যে টপিক সেগুলো তো তোমার দেখবা 2টা বা 1টা বা 2টা বা 3টা ক্লাসের বেশি লাগবে না, কিন্তু এই দুইটা টপিকস নাম্বার 2 দেখো এখানে বোল্ড করে লেখা আছে, 2টা একটু বোল্ড সাইজ, প্রিন্সিপাল ইভেন্টস অফ মাইটোসিস এন্ড মিয়োসিস ইন ডিপ্লয়েড অর্গানিজম এটি। আর নাম্বার 5, স্পেশাল টাইপস অফ ক্রোমোজোম, এখানে দেখো অনেকগুলো ক্রোমোজোমের নাম দেওয়া আছে এটি। এই দুইটা টপিকস তোমাদের একটু বড়, মানে এই দুইটা টপিকসে একটু বেশি ক্লাস থাকবে। আর বাকি যে টপিকস গুলো আছে সেগুলো টপিকসে কিন্তু 2টা ক্লাস করে ম্যাক্সিমাম আমরা নিব, কিন্তু দেখা যাবে নাম্বার 2 যে টপিকসটা আছে, প্রিন্সিপাল ইভেন্টস অফ মাইটোসিস এন্ড মিয়োসিস, এখানে 10টি ক্লাস হবে এটির উপরই, শুধু মাইটোসিস এবং মিয়োসিসের উপরই তোমাদের 10টি ক্লাস হবে। আমি পর দেখাবো কোনটাতে কত ক্লাস হবে। আচ্ছা, এখন দেখো 1 নাম্বার, প্ল্যান্ট সেল কনস্টিটিউয়েন্ট অফ জেনেটিক ইম্পর্টেন্স। মানে আমরা জানি যে একটি প্ল্যান্টের ভিতর বিভিন্ন রকম সেল কনস্টিটিউয়েন্ট থাকে, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, ভ্যাকুয়াল, বিভিন্ন কিছু থাকে। এগুলো তোমরা পড়ে আসছো, ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, আরো আগেও পড়ে আসছো। তো ওই যে একটি সেলের ভিতর বিভিন্ন যে কনস্টিটিউয়েন্ট থাকে, সেই কনস্টিটিউয়েন্টের ভিতর থেকে কোন কোন কনস্টিটিউয়েন্ট গুলো জেনেটিক্যালি ইম্পর্টেন্ট। জেনেটিক্যালি ইম্পর্টেন্ট মানে এখানে আমরা বুঝাতে যাব যে যেখানে জিন ইনভলভ থাকে, নট এনভায়রনমেন্টাল কজেস, জিন ইনভলভ থাকে, তার কারণে ভেরিয়েশন তৈরি, সেগুলো আমরা এখানে আলোচনা করব। নাম্বার 2, প্রিন্সিপাল ইভেন্টস অফ মাইটোসিস এন্ড মিয়োসিস। মাইটোসিস এন্ড মিয়োসিস সবাই এই দুইটি টার্মের সাথে পরিচিত, তোমরা হয়তো বাংলা পড়ে আসছো। মাইটোসিসকে আমরা কি বলি বলো তো? মাইটোসিস বাংলা কি স্যার? সমবিভাজন। আর মাইটোসিস হচ্ছে সমীকরণিক, আর মিয়োসিস হচ্ছে স্যার রাসমূলক বিভাজন। যাই হোক, সুন্দর। এটি যদি বলো, তোমরা ইন্টারমিডিয়েট সবাই পড়ে আসছো মাইটোসিস এন্ড মিয়োসিসটা কি। তো এই মাইটোসিস এবং মিয়োসিস কি, এইটিরই মডার্ন যে ইভেন্ট গুলো ঘটে সেইটিরই একটু, মানে ওইটাই কিন্তু তোমরা যেটা পড়ে আসছো ওইটাকেই একটু মডার্ন করে স্পেসিফিক ক্রোমোজোম ধরে কোন ক্রোমোজোমে কি রকম চেঞ্জ হয়, সেই ক্রোমোজোমের চেঞ্জ কিভাবে ঘটে, কিভাবে আমরা বলি যে প্যারেন্টস থেকে অফস্প্রিং ক্যারেক্টার আসে, কিভাবে বাবা মা সন্তানের মধ্যে পার্থক্য তৈরি হয়, এই জিনিসগুলো এখানে পড়ানো হবে। এবং এই 2 নম্বর টপিকস টাইম যেটা বললাম তোমাদের 10টি ক্লাস কিন্তু আমরা এখানে নিই নরমালি। মাইটোসিসের 5টি, মিয়োসিসের 5টি বা 6টি নিয়ে কিন্তু আমরা বলি। সো এটা একটা সিলেবাসের বিশাল পার্ট। যেমন প্রথম যে পার্টটা আছে প্ল্যান্ট সেল কনস্টিটিউয়েন্ট, এখানে ধরো 2টা বা 3টা ক্লাস হবে। সো এটা খুব নেই, এখানে তো আমরা যে জেনেটিক্যালি ইম্পর্টেন্ট অর্গানেল পাবো সেগুলো সম্পর্কে বলবো, কিন্তু এই 2 নাম্বার ইভেন্টটা বা 2 নাম্বার টপিকসটা অনেক বড়। আচ্ছা, নাম্বার 3 দেখো, মরফোলজিক্যাল স্ট্রাকচার অফ ইউক্যারিওটিক ক্রোমোজোম। দ্যাট মিন্স এখানে আমরা আসলে ক্রোমোজোম, একটি ক্রোমোজোম দেখতে কি রকম, একটি ক্রোমোজোম কত রকম, কত ক্রোমোজোমের ক্লাসিফিকেশন কি কিভাবে হতে পারে, ক্রোমোজোম কিভাবে তৈরি হয়। কারণ আমরা জানি যে একটি নিউক্লিয়াসের ভিতর থাকে ডিএনএ, সেই ডিএনএ থেকে ফাইনালি কিন্তু ক্রোমোজোম তৈরি হয়। সেই ক্রোমোজোমটা কিভাবে তৈরি হয়, কিভাবে ফরমেশন হয়, কিভাবে সেল ডিভিশনে যাবে, এই জিনিসগুলো আমরা এখানে আলোচনা করব। তারপরে দেখো নাম্বার 4, ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন, অ্যালোসাইক্লিক, হেটারোপিগনোসিস। এগুলো একটা বা 2টা ক্লাস আমরা নিই। এখানে আসলে কি বলা হবে যে একটি ক্রোমোজোম যে মরফোলজি আছে, এই ক্রোমোজোমের নরমাল মরফোলজির বাইরে কিছু পার্ট থাকে,
সেই পার্ট গুলো কি রকম একটি ক্রোমোজোমের কিছু পার্ট থাকে স্টেনিং খুব গাঢ় হয় কিছু পার্ট থেকে স্টেনিং খুব লাইট হয় তো কোনটাতে গাঢ় হয় কোনটাতে লাইট হয় সেই জিনিসগুলো ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন অ্যালসাইক্লিক হেটারোবিগনেসিস এইটা আমরা আলোচনা করব তো এটা অনেকটাই তোমার 3 নাম্বার যে চ্যাপ্টার আছে সেটারই একটি পার্ট যে ক্রোমোজোম আমরা পড়বো সেই ক্রোমোজোমের কি কি পার্ট আছে সেটি নাম্বার 5 স্পেশাল টাইপস অফ ক্রোমোজোম এটি হচ্ছে নাম্বার 5 যেটি স্পেশাল মানে হচ্ছে নরমাল না স্পেশাল মানে হচ্ছে নরমাল না 3 নাম্বার টপিকসে আমরা যেটা পড়বো যে একটা ইউক্যারিওটিক ক্রোমোজোমে নরমাল স্ট্রাকচার কি কি থাকে সেখান থেকে এই নরমালের সাথে কিছু অ্যাডিশনাল কিছু স্ট্রাকচার কম্পোনেন্ট যখন থাকবে তখন সেগুলোকে আমরা বলবো স্পেশাল টাইপস অফ ক্রোমোজোম মানে নরমাল না স্পেশাল সেই ক্রোমোজোম আবার বিভিন্ন রকম হতে পারে দেখো নাম দেওয়া আছে পলিটিন ক্রোমোজোম ল্যামব্রাস ক্রোমোজোম বি ক্রোমোজোম সেক্স ক্রোমোজোম আইসোক্রোমোজোম টেলোসেন্ট্রিক ক্রোমোজোম ডিপ্লয়েড ক্রোমোজোম এটসেট্রা 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 তো এই ক্রোমোজোম গুলো কিভাবে তৈরি হয় কেন এগুলো স্পেশাল কেন এগুলো নরমাল ইউক্যারিওটিক নরমাল ক্রোমোজোম থেকে আলাদা সেই জিনিসগুলো আমরা কিন্তু সেই টপিকস গুলো আমরা এখানে আলোচনা করব তারপরে নাম্বার 6 দেখো এফেক্ট অফ ডিফারেন্ট টাইপস অফ ফিজিক্যাল এন্ড কেমিক্যাল এজেন্টস অন ক্রোমোজোম একটি ক্রোমোজোমকে কিন্তু আমরা যে জেনেটিক ভেরিয়েশন তৈরি করব সেই জেনেটিক ভেরিয়েশন তৈরি করতে গেলে আমাদেরকে এই ক্রোমোজোমটাকে চেঞ্জ করতে হবে জেনেটিক ভেরিয়েশন কিন্তু এমনি হবে না ক্রোমোজোমটাকে চেঞ্জ করতে হবে সেই ক্রোমোজোম চেঞ্জ করার জন্য বিভিন্ন টেকনিক্স আছে তার ভিতরে একটা হচ্ছে ফিজিক্যাল এবং কেমিক্যাল এজেন্ট ফিজিক্যাল এজেন্ট অথবা কেমিক্যাল এজেন্ট ফিজিক্যাল মানে হচ্ছে বিভিন্ন রকম রে এক্স রে গামা রে আলফা রে বিটা রে তোমরা জানো আমরা যখন তোমরা এটা একটা কমন কালচার যে তোমরা অনেকে এক্স রে কোথাও পেইন হইলো বা কোথাও ব্রেক ডাউন হলো তোমার ফ্র্যাকচার হইলো হাত পা ফ্র্যাকচার হইলো তোমরা এক্স রে করো তো এই এক্স-রে কিন্তু তোমার শরীরের জন্য ক্ষতিকর তোমরা জানো যে যখন এক্স-রে করো তখন শরীরের উপর একটি মোটা দিয়ে যায় এক্স-রে প্রোটেক্টেড একটি শিট দিয়ে দেয় এটি কেন দেয় এই যে এইটিকে প্রোটেক্ট করার জন্য যাতে ওই যে এক্স-রে তোমার শরীরের ভিতর যাচ্ছে ওইটা যাতে তোমার ক্রোমোজোমে সেলের যে ক্রোমোজোম সেখানে কোনো চেঞ্জ না করতে পারে তো কিভাবে এটি ঘটে কি কি চেঞ্জ ঘটতে পারে কি কি ফিজিক্যাল কেমিক্যাল এজেন্ট আমরা ইউজ করতে পারি চেঞ্জ ঘটানোর জন্য সেই জিনিসগুলো আমরা এখানে সেই টপিকস গুলো আমরা এখানে কভার করব লাস্ট হচ্ছে ক্যারিওটাইপে এটিও একটি ক্রোমোজোম যেমন একটি অর্গানিজমে ধরো হিউম্যানের ক্ষেত্রে আমরা জানি কয়টি ক্রোমোজোম আছে হিউম্যানের ক্ষেত্রে 23 জোড়া হ্যাঁ 23 জোড়া 46 বা 23 জোড়া ক্রোমোজোম আছে এর ভিতর 22 জোড়াকে বলা হয় অটোজোম আর এক জোড়াকে বলা হয় সেক্স ক্রোমোজোম এই অটোজোম বা সেক্স ক্রোমোজোম যে 22 জোড়া আছে এগুলোর সাইজ কি রকম এগুলো দেখতে কি রকম এগুলোর স্ট্রাকচার কি রকম এর সেন্ট্রোমেরিক পজিশন কি রকম এটি কোন ক্রোমোজোমের সাথে কোন ক্রোমোজোমের লেন্থ কতটুকু এই যে বিষয়গুলো মানে একটি অর্গানিজম বা একটি সেলের ভিতর যে ক্রোমোজোম আছে তাদেরকে যদি আমি সুন্দর করে সাজাই এই সাজানোটাকে আমরা বলতেছি ক্যারিওটাইপ এই সাজানোর ফলে দেখা যাবে যে ক্রোমোজোম গুলো কিছু ক্রোমোজোম আছে অনেক বড় তারা প্রথমে থাকলো কিছু ক্রোমোজোম আছে ছোট তারা শেষের দিকে থাকলো কিছু ক্রোমোজোমে দেখা যাবে সেন্ট্রোমিয়ার এক প্রান্তে কিছু ক্রোমোজোমে দেখা যাবে সেন্ট্রোমিয়ার মাঝখানে কিছু ক্রোমোজোমে দেখা যাবে সেন্ট্রোমিয়ার 2/3 পার্টে এই যে বিভিন্ন যে ভেরিয়েশন এই ভেরিয়েশনকে একত্রে নিয়ে এসে যে একটা রিপ্রেজেন্টেশন সেটিকে আমরা বলতেছি আসলে ক্যারিওটাইপ তার মানে যদি আমরা বলি যে সাইটোলজিতে আমরা কি পড়বো যদি কি ভাব মানে একেবারে কি পয়েন্টে বলি বলো তো কেউ একজন কি পড়বো আমরা তাহলে তোমাদের লেভেল 2 তে আমরা কি শিখাবো এই যে আমি টপিকস গুলো বললাম 1 2 3 4 5 6 7 এই যে পুতিরার ক্ষেত্রে আমি বললাম যে এখানে এই জিনিস পড়াবো এখানে এই জিনিস পড়াবো এখানে এই জিনিস পড়াবো আচ্ছা পড়াইলাম তাহলে আমরা আসলে কি শিখবো এখান থেকে আমাদের আউটপুটটা কি হবে আমাদের লার্নিং আউটপুটটা কি হবে কেন আমি লার্নিং অবজেক্টিভটা কি এখানে বলো দেখি কেউ একজন স্যার সেলের অ্যাক্টিভিটি আমরা বুঝতে পারলাম ডিউ টু দা মানে স্যার যেহেতু ক্রোমোজোমের কারণে কি রকম চেঞ্জ আসে বা এই রিলেটেড হ্যাঁ খুব সুন্দর আর কেউ ঠিক আছে তোমার কথা ঠিক আছে গুড ভেরি গুড গুড ভেরি গুড গুড ভেরি গুড আর কেউ কিছু বলবা আর কেউ কিছু বলবো
আসলে এখানে একেবারে কি পয়েন্টে যদি আমি বলতে চাই, এখানে যদি এই যে তোমার 1 থেকে 7 নাম্বার পয়েন্ট তোমরা যেটা বলছো সেটা খুবই সুন্দর, হ্যাঁ ঠিকই, আমরা বেসিক জানবো। আমরা আসলে এই 1 থেকে 7 নম্বর পয়েন্টে আমরা ক্রোমোজোম কিভাবে চেঞ্জ হয় এবং ক্রোমোজোম কিভাবে প্যারেন্টস থেকে অফস্প্রিং এ যায় এই জিনিসটা শিখব। এখন ক্রোমোজোম মানেই কিন্তু আসলে জেনেটিক ইনফরমেশন। একটি সেলের ভিতর বা একটি প্ল্যান্টের ভিতর বা একটি অর্গানিজমের ভিতর কি জেনেটিক ইনফরমেশন আছে এটি কিন্তু আমরা জানবো বা বুঝতে পারবে ক্রোমোজোম থেকে, অন্য কোথাও থেকে কিন্তু আমরা এটা বোঝার কোনো সুযোগ নেই। আমাদের এটা বুঝতে গেলে আমার ক্রোমোজোম জানতে হবে। সো এই যে এই কোর্সের লার্নিং আউটকাম, যে মেইন লার্নিং আউটকাম হচ্ছে একটি, যদি আমি এক কথায় বলতে বলি যে অনলি ওয়ান ওয়ার্ডে বলো, তখন তোমাকে বলতে হবে ক্রোমোজোম। যে আমি এই কোর্সের শেষে আমি জানবো হোয়াট ইজ ক্রোমোজোম, দ্যাট ইজ মাই লার্নিং আউট। আচ্ছা, এরপরে আমি যদি বলি যে আরেকটু ডিটেইলস বলো, তখন আমার কথাটা আসবে যে ক্রোমোজোম কি রকম, ক্রোমোজোম কিভাবে চেঞ্জ হয়, ক্রোমোজোম কিভাবে প্যারেন্টস থেকে অফস্প্রিং এ যায়, সেই জিনিসটা আমরা শিখব। দ্যাট ইজ সাইটোলজি। যে একটি সেলের ভিতরে যে জেনেটিক ইম্পর্টেন্ট সেল অর্গানেল বা জেনেটিক্যালি ইম্পর্টেন্ট সেল, জেনেটিক ম্যাটেরিয়াল বলতে আমরা বুঝি ডিএনএ। এই ডিএনএটাই যখন একটি অর্গানেলের স্ট্রাকচার হয় তখন সেটাকে আমরা বলি ক্রোমোজোম। সেই ক্রোমোজোমটাই কিভাবে পরিবর্তিত হয় বাবা মা থেকে সন্তানের ভিতর, একটি বাবা গাছ থেকে একটি সন্তানের গাছের ভিতর, সেটি আমরা কিন্তু আসলে এইখানে মেইন ইভেন্ট করব। সো এটা গেল তোমার থিওরি। আর প্র্যাকটিক্যালে দেখো লেখা আছে, প্র্যাকটিক্যালে স্টাডি অফ মাইটোসিস, স্টাডি অফ মিওসিস, এফেক্ট অফ কলসিসিন, এফেক্ট অফ গামা রে। তো আসলে এখানে তোমাদের বড় ভাইরা যদি বলে থাকে যে অনেক সময় মানে হয় যে আমরা জেনেটিক্সের ব্র্যান্ডিং এর রেজাল্ট খারাপ হয় বা হয়, এখানে আসলে রেজাল্ট খারাপ হওয়ার কোনো সুযোগ নেই। এখানে ম্যাথমেটিক্যাল মানে সায়েন্স বলছি, যে এখন তুমি একটি অঙ্ক তোমাকে আমি করতে দিলাম, সেই অঙ্ক যদি ঠিক হয় তাহলে তুমি 100-তে 100 পাবা, আর যদি অঙ্ক ভুল হয় তাহলে 100-তে 0 পাবা। তো এখানে বিষয়টা অনেকটা এইরকম, যে যেমন এই যে আমরা তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসটা আসলে যদি আমি বলি 10টি বা 12টি ক্লাস হবে, সেই 10টি 12টি ক্লাসকে আমরা যে দুই ভাগে ভাগ করি মেইনলি, একটা হচ্ছে মাইটোসিসের ক্লাস আর একটা হচ্ছে মিওসিসের ক্লাস। এই যে আমরা মাইটোসিসের যে ইভেন্ট গুলো তোমরা পড়ে আসছো, এর আগে পড়ে আসছো যে মাইটোসিসে মেটাফেজ থাকে, মাইটোসিসে প্রোফেজ থাকে, মাইটোসিসে অ্যানাফেজ থাকে, মাইটোসিসে টেলোফেজ থাকে, আবার সিমিলারলি মিওসিসে প্রোফেজ 1 থাকে, মেটাফেজ 1 থাকে, অ্যানাফেজ 1 থাকে, টেলোফেজ 1 থাকে। সেগুলো আসলে তোমরা পড়ে আসছো থিওরিটিক্যালি, এখানেও থিওরিটিক্যালি পড়বা এই যে তোমার সাইটোলজি থিওরি কোর্সে নাম্বার 2 তে। কিন্তু দেখতে কেমন ওই ক্রোমোজোম গুলোকে ওই স্টেজে কিরকম দেখতে থাকে, এই জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং জিনিস। এটি কিন্তু তোমরা এখানে দেখতে পারবা যে আমরা বলতেছি যে ক্রোমোজোমে একটার সাথে আরেকটা জোড়া লেগে থাকে, ক্রোমোজোমে একটি থেকে আরেকটি আলাদা হয়ে যায়। এই যে ইভেন্ট গুলো, এই যে মাইটোসিস ইভেন্ট বলি, মিওসিস ইভেন্ট বলি, যে ইভেন্ট গুলো ঘটে সবগুলো ইভেন্ট কিন্তু আমরা এখানে হাতে কলমে তোমাদের দেখাবো। তোমরা নিজেরাই করবা, স্লাইড তৈরি করবা, একটি অ্যাক্টিভ টিস্যু নিবা বা একটি সেল নিবা, সেই সেলে তোমরা নিজেরাই চেঞ্জ করবা, সেই সেলে নিজেরাই তোমরা স্লাইড প্রিপারেশন করবা, নিজেরাই আইডেন্টিফাই করবা, তোমরা নিজেরাই বলবা দিস ইজ মেটাফেজ, কেন কিভাবে হয়, দিস ইজ প্রোফেজ, দিস ইজ অ্যানাফেজ, দিস ইজ টেলোফেজ, যেটি তোমরা থিওরিটিক্যালি পড়ে আসছো। কিন্তু এটি তোমরা প্র্যাকটিক্যালি মাইক্রোস্কোপের নিচে দেখবা যে একটা সেলের ভিতর ক্রোমোজোম গুলো কিভাবে অ্যারেঞ্জ হয়, ক্রোমোজোম গুলো কিভাবে প্যারেন্ট থেকে অফস্প্রিং এ যায়। সো দিস ইজ দ্য কোর্স কন্টেন্ট। এই হচ্ছে তোমাদের আমাদের মোটামুটি কোর্স কন্টেন্ট। এখন আমি তোমাদের এই যে কোর্স কন্টেন্ট এটি পড়াবে তোমাদের যে স্যারেরা, সেইটি আমি একটু তোমাদের দেখাই যে কে কি পড়াবে, কিভাবে পড়াবে তোমাদেরকে। দেখো এখানে দেখতে পাচ্ছ আমার তোমাদের স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। এক্সেল ফাইল দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ। দেখো এখানে আমরা তোমাদের যে আমি এর আগে সিলেবাস দেখাইলাম, সেই সিলেবাসে এখানে আগে প্রথমে তোমরা তোমাদের শিক্ষকদের, আসলে যেহেতু তোমরা আমাদের ডিপার্টমেন্টে একেবারে নতুন, তোমার শিক্ষকদের অনেকেই চেনো না, অনেকের নামই জানো না। সো এখানে জাস্ট আমি কে কে পড়াবে তোমাদের নিচে দেখো নাম লেখা আছে। আমির সংক্ষেপে লেখা আছে প্রফেসর ডক্টর মোহাম্মদ আমির হোসেন আমির, প্রফেসর ডক্টর আরিফ হাসান খান রবিন, প্রফেসর শরীফ আর রাফি, প্রফেসর ডক্টর জিএইচএম সাগর, প্রফেসর ডক্টর মোহাম্মদ রাশেদ হোসেন, ডক্টর আলেয়া ফেরদৌসি, ডক্টর জোবেদাতুন নাহার এবং আফসানা হান্নান। এরা তোমাদের কোর্স টিচার হিসেবে এই কোর্সটি কন্ডাক্ট করবে। তো এর ভিতর তোমার প্রফেসর শরীফ আর রাফি, উনি আসলে এখন অ্যাক্টিং হেড, উনি আজ ছুটিতে থাকার কারণে আমি হেড ইনচার্জ হিসেবে আজকে তোমাদের ক্লাস নিচ্ছি। উনি এখানে প্রফেসর শরীফ আর রাফি, উনি আমাদের ডিপার্টমেন্টের সম্মানিত হেড।
আচ্ছা এখানে দেখো Slide টা তোমাদের দেখা আমরা যাচ্ছে না। ক্লাসের যে টপিকস গুলো আমি এর আগে দেখাইছি সেটা এখানে টপিকস লেখা আছে, ইন্ট্রোডাকশন, প্ল্যান্ট সেল ইন্ট্রোডাকশন ক্লাস যেটি আজকে হচ্ছে, যেমন আজকে এখন যে স্যার স্লাইডে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। স্যার ওই স্লাইডটা slide টা চেঞ্জ আছে। হচ্ছে না স্যার, সিলেবাসের স্লাইডটাই আছে এখনো। কেন ও তোমরা এর ইয়ে দেখতে পাচ্ছ না? না স্যার, ওই সিলেবাসের স্লাইডটা স্লাইডটা এখনো চেঞ্জ হয়নি, মানে আগের স্লাইডটাই আছে। তাই না? আমি তো এই জন্য জিজ্ঞেস করলাম, 1 মিনিট দাও তাহলে আমি ইয়ে করে দিই। সরি তাহলে জি, ওটা স্যার। আমি শিয়ান স্যার ওইটাই ছিল। আচ্ছা যাই হোক, এখন দেখো তাহলে। আচ্ছা আমি তাহলে আবার একটু আগে দিয়ে শুরু করি। যে আমি তোমাদের বলছিলাম যে যেহেতু আমাদের ডিপার্টমেন্ট তোমরা এর আগে আসো নাই, শিক্ষকদের সাথে পরিচিত হয় না, অনেকে চেনো না, এই জন্য আমি জাস্ট এখানে কোন কোন শিক্ষক তোমাদের ক্লাস নেবে সেটি আমি একটু নাম দিয়ে রাখছি। দেখো নিচে জাস্ট লিস্ট আছে, 8 জন শিক্ষক তোমাদের ক্লাস নেবে 8টা টপিকসে। প্রফেসর ডক্টর আমাদের এই লেখা আছে, নামগুলো আমি আর পড়ছি না। যখন যে শিক্ষক ক্লাস নিতে যাবে সে তোমাদের সাথে নতুন করে ইন্ট্রোডিউস হয়ে ক্লাস নেবে, ওটা কোনো সমস্যা নেই। শুধু এখানে জেনে রাখো যে প্রফেসর শরীফ রাবি তোমাদের এখন সম্মানিত হেড ডিপার্টমেন্টের, উনি আজকে এই সপ্তাহ ছুটিতে থাকার কারণে আমি হেড ইনচার্জ হিসেবে তোমাদের এই প্রথম ইন্ট্রোডাক্টরি ক্লাসটা নিচ্ছি আর কি। আচ্ছা এখানে দেখো যে টপিকস গুলো এর আগে যা সিলেবাসে আমি যে টপিকস গুলো দেখাইছিলাম সেটি এখানে লেখা আছে। ইন্ট্রোডাকশন, প্ল্যান, সেল, কনস্টিটিউয়েন্ট অফ জেনেটিক ইম্পর্টেন্ট। ইন্ট্রোডাকশন ক্লাসটা এখন তোমাদের হচ্ছে যেটি, সেটি আসলে ইন্ট্রোডাকশন ক্লাস। এরপর আছে তোমার ধরো প্ল্যান, সেল, কনস্টিটিউয়েন্ট অফ জেনেটিক ইম্পর্টেন্স, সেল ডিভিশন, মাইটোটিক সেল ডিভিশন, মিয়োটিক সেল ডিভিশন, মরফোলজিক্যাল স্ট্রাকচার অফ ক্রোমোজোম, ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন, অ্যালোসাইক্লিক, হেটারোপিগনোসিস, স্পেশাল টাইপস অফ ক্রোমোজোম, effect of different types of physical and chemical agents on chromosome, karyotype, characteristic variation and its role on speciation এভাবে দেওয়া আছে। এবং কে কোন টপিকসটা পড়াবে সেটা দেওয়া আছে। যেমন সাপোজ ধরো তোমাদের এখানে দেওয়া আছে প্ল্যান্ট সেল কনস্টিটিউয়েন্ট অফ জেনেটিক ইম্পর্টেন্স, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, রাইবোসোম। এটি পড়াবে তোমার আলেয়া ফেরদৌসি ম্যাডাম। এএফ লেখা আছে, নিচে দেখো দেওয়া আছে, সেই ম্যাডামের নামও দেওয়া আছে, ডক্টর আলেয়া ফেরদৌসি। উনি অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং এর। উনি তোমাদের শুরু করবে নেক্সট ক্লাস থেকে, আসলে উনি ক্লাস নেবে। নেক্সট যে ক্লাস হবে সেটি ফার্স্ট ক্লাসটা সেই শুরু করবে। এরপরে দেখো মাইটোটিক সেল ডিভিশন, এখানে তোমাদের 2 জন শিক্ষক ক্লাস নেবে। 2টা ক্লাস নেবে প্রফেসর আমির হোসেন, আর 4টা ক্লাস নেবে প্রফেসর শরীফা রাফি। 2+4 আমির প্লাস শরীফা রাফি লেখা আছে। এরপরে দেখো মিয়োটিক সেল ডিভিশন, এখানে 3টা ক্লাস দেবো আমি, প্রফেসর জিএইচএম সাগর, দেখো জিএইচএমএস লেখা আছে। এবং তোমাদের আরেকজন শিক্ষক নেবে প্রফেসর আরিফ হাসান খান রবিন, উনি 3টা ক্লাস নেবে। এরপর দেখো মরফোলজিক্যাল স্ট্রাকচার অফ ইউক্যারিওটিক ক্রোমোজোম, এই ক্লাস নেবে একজন শিক্ষক মোহাম্মদ রাশেদ হোসেন, উনিও প্রফেসর ডিপার্টমেন্ট অফ জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং, 2টা ক্লাস নেবে। ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন, এটা নেবে ওই রাশেদ হোসেন, 1টি ক্লাস। স্পেশাল টাইপস অফ ক্রোমোজোম, যে বিভিন্ন যতগুলো স্পেশাল টাইপস অফ ক্রোমোজোম আছে ওগুলো নিয়ে ক্লাস নেবে ডক্টর জোবেদাতুন নাহার, উনি অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং। এবং লাস্ট 2টা টপিকস, এফেক্ট অফ ফিজিক্যাল এন্ড কেমিক্যাল এজেন্ট অন ক্রোমোজোম এন্ড ক্যারিওটাইপস, এটি ক্লাস নেবে আফসানা, ওই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং, শেষে ক্লাস নেবে। এবং যে সিরিয়ালে এইভাবে দেওয়া আছে সেই সিরিয়ালে আসলে তোমাদের ক্লাস হবে। দেখো এখানে আমি তোমাদেরকে জাস্ট শিডিউলটা যদি দেখাই, এই যে এইভাবে তোমাদের ক্লাস হবে। আজকের ক্লাসটা অলরেডি আমি নিচ্ছি, চলছে। 5 তারিখ থেকে তোমাদের আলেয়া ফেরদৌসি ম্যাডাম নেবে, তারপরে আলেয়া ফেরদৌসি 3টা ক্লাস নেবে, এবার রাশেদ হোসেন ক্লাস নেবে। এইভাবে তোমার সিরিয়ালি যেতে থাকবে আর কি। যার যে কয়টা টপিকস দেওয়া আছে সে কয়টা ক্লাস তোমার সেই টপিকসটা সেভাবে শেষ করবে। সো এইটি গেল তোমার ক্লাসের কথাবার্তা, ক্লাস কন্টেন্ট, কোর্স কন্টেন্ট, এটি আমি অলরেডি আলোচনা করলাম। এই হলো মোটামুটি ইন্ট্রোডাক্টরি কথাবার্তা। এটি আসলে এর চাইতে বেশি আর কিছু নেই। তবে আমি যে তোমাদের যেটি বলতে চাই সেটি হলো যে জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেন গুরুত্বপূর্ণ সেটা আমি অলরেডি তোমাকে ডিসক্রাইব করছি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে। যে আজ থেকে 40 বছর আগে আমাদের দেশের জনসংখ্যা ছিল 7 কোটি, মানুষ দুর্ভিক্ষে খাবার অভাবে মারা গেছে। আজকে আমাদের জনসংখ্যা 20 কোটি, কিন্তু আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং আমরা এক্সপোর্ট করছি, নট স্বয়ংসম্পূর্ণ, আমরা এক্সপোর্ট করছি আমাদের খাবার। কেউ তো খাবারের অভাবে কেউ মারা যাচ্ছে না। এটি কিন্তু আমাদের দেশে সম্ভব হয়েছে, এই যে গ্রেন রিভলিউশন যেটাকে আমরা বলি, এটি কিন্তু সম্ভব হয়েছে জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং এর কারণে। কিভাবে? সেটি হলো যে আজকে তুমি যদি চিন্তা করো রাইসের, আমাদের ওই কম্পেয়ার যদি করি আমরা, আজ থেকে 40 বছর আগে রাইসের কোনো এস্টাবলিশড ভ্যারাইটি কিন্তু ছিল না। তোমার বাবা, আমার বাবা বা আমাদের দাদারা যে ক্রপ, যে ভ্যারাইটি, যেগুলো বলি আমরা ল্যান্ড রেস যেগুলো ছিল সেগুলি কাল্টিভেট করতো। কিন্তু পরবর্তীতে জেনেটিক্স ব্রিডিং বা এই রিসার্চ গুলো আসার পরে আজকে কিন্তু যেমন রাইসের ক্ষেত্রে
101টি ভ্যারাইটি কিন্তু বাজারে অ্যাভেলেবল। সেটি বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, সেটি বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, শেষে বিভিন্ন ইন্টারন্যাশনাল রাইস বিভিন্ন ইনস্টিটিউটের কন্ট্রিবিউশনে কিন্তু এই 100 সাপোজ যদি আমি রাইসের কথা চিন্তা করি 101টি ভ্যারাইটি আসছে। 101টি ভ্যারাইটি কিন্তু প্রতিটি ভ্যারাইটি কিন্তু স্বীয় গুণাবলী, তাদের কিন্তু প্রত্যেকের একটা নির্দিষ্ট স্পেসিফিক গুণাবলী আছে। কোনো ভ্যারাইটি হচ্ছে ইল বেশি হবে, কোনো ভ্যারাইটি হচ্ছে তোমার স্যালাইনারি রিজনে গ্রো করতে পারবে, কোনো ভ্যারাইটি তোমার পানির মধ্যে গ্রো করতে পারবে হাওর অঞ্চলের জন্য, কোনো ভ্যারাইটি তোমার জিঙ্কের পরিমাণ বেশি থাকবে নিউট্রিশনের জন্য, কোনো ভ্যারাইটিতে তোমার ডিজিজ রেসিস্ট্যান্ট বেশি থাকবে। যেমন এই যে আমরা রিসেন্টলি যে ভ্যারাইটি এখানে দিছি আমরা ইউনিভার্সিটি থেকে, যে বাউধান 3 আমাদের ডিপার্টমেন্ট থেকে দেখো লেখা আছে বাউধান 3 একটি ভ্যারাইটি। এই ভ্যারাইটিটা বর্তমানে যে সিভিয়ার প্রবলেম রাইস ব্লাস্ট, তোমরা যারা পেপার পত্রিকা পড়ো তারা কিন্তু এটা খুবই দেখবা যে এখন এ পর্যন্ত যত ভ্যারাইটি আসছে সব ভ্যারাইটি আমাদের রাইস এই ব্লাস্টের প্রতি সাসেপ্টেবল, কিন্তু এই ভ্যারাইটিটা কিন্তু রাইস ব্লাস্টের প্রতি রেজিস্ট্যান্স এইটি যে তৈরি হয়েছে। তার মানে কি আমরা এখন আস্তে আস্তে এইখান থেকে আরো মডার্ন আরো হাই ইল্ডিং ভ্যারাইটি তৈরি করে আমরা আরো উন্নত জাত তৈরি করতে পারবো। সো দিস ইজ পসিবল অনলি জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং এর মাধ্যমে। তুমি যদি জেনেটিক্স না জানো, তুমি যদি ব্রিডিং অ্যাপ্রোচ না জানো, তুমি একটি ক্রপকে যে পজিশনে আছে সেখান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে না, সেখান থেকে অন্য প্রবেশে নিতে পারবে না। তো তোমাকে ইমপ্রুভমেন্ট করতে গেলে আমাকে জেনেটিক্স জানতে হবে, যে কি জেনেটিক্স আছে ওই প্ল্যান্টে সেটি জানতে হবে, এবং কিভাবে আমি ওই প্ল্যান্টটাকে ওই জেনেটিক্সটাকে চেঞ্জ করতে পারবো, করে ডিজাইর একটি ক্যারেক্টার প্রকাশ করতে হবে, সেটি আমাকে জানতে হবে। সো বাংলাদেশে যত ধরনের রিসার্চ স্টেশন আছে, সব রিসার্চ স্টেশনে প্ল্যান্ট ব্রিডিং কিন্তু একটি প্ল্যান্ট ব্রিডিং কিন্তু একটি উইং। সেই উইং এর কাজই হচ্ছে তোমার সেই ভ্যারাইটি গুলো নতুন নতুন জেনেটিক ভেরিয়েশন তৈরি করে নতুন নতুন ভ্যারাইটি তৈরি করে। এবং মডার্ন যে টেকনোলজি আমরা যেটাকে বলি বায়োটেকনোলজি, মলিকুলার জেনেটিক্স, যেভাবেই বলি আমরা, ওয়ার্ল্ডের সারা পৃথিবীতে কিন্তু কাজ হচ্ছে আসলে জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং। কারণ মানুষের এনভায়রনমেন্টাল কারণে যে ভেরিয়েশন তৈরি হয় সেটা এখন সিল হয়ে গেছে, সেখানে আর চেঞ্জ করতে পারছে না। এখন সবাই চাচ্ছে এমন একটি ভ্যারাইটি, এমন একটি ক্রপ তৈরি করতে যেটি তোমার পানির মধ্যে যত জলোচ্ছ্বাসী হোক, পানির মধ্যে হাওর অঞ্চলে অনেক পানি থাকে, একটা সময় বর্ষাকালে অনেক পানি থাকে, সেই পানির মধ্যে যাতে একটি ওই ক্রপটা সার্ভাইভ করতে পারে, এমন একটি ক্রপ আমরা তৈরি করতে চাই যে প্রায়টা যেমন সাউদার্ন বেল্ট, আমাদের দেশে যে সাউদার্ন বেল্ট, সল্ট এরিয়া, স্যালাইনারি এরিয়া কোনো ক্রপ হয় না, এখন কিন্তু অনেক ক্রপ হইতেছে। কারণ কি, ওই ক্রপ গুলো তোমার সল্ট টলারেন্ট ভ্যারাইটি গুলো এখন অ্যাভেলেবল, সেখানে যাতে আমরা ওইটাই কাল্টিভেট করতে পারি। তারপরে ধরো আমরা চিন্তা করতে পারি ফ্রোজেন, পৃথিবীর অনেক জায়গা, সাইবেরিয়া সবসময় বরফ থাকে, তাহলে আমার টার্গেট থাকবে একটি ক্রপের এমন একটি জেনেটিক ভেরিয়েশন তৈরি করা, যে জেনেটিক ভেরিয়েশন তৈরি করার মাধ্যমে আমি ওই রিজিয়নে, ওই বরফের ভিতরে একটি ক্রপ সার্ভাইভ করতে হবে, গ্রো করতে হবে। দেন ইউ ক্যান প্রোভাইড ফুড ফর অল দ্য পপুলেশন, অল দ্য পিপল অফ দি ওয়ার্ল্ড। আচ্ছা, এটি ছিল আমার আলোচনা। আমার পক্ষ থেকে এখানেই শেষ করলাম, কারণ 50 মিনিট হয়ে গেছে তোমাদের, আর 10 মিনিট আছে, 5 মিনিট আছে। তোমাদের যদি কারো কিছু জানার থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো। অনেকে হ্যান্ড রেজ করছিলাম, জানি না কোনো প্রশ্ন করার জন্য নাকি। হ্যাঁ, দুইটি কারণ। একটি কারণ হচ্ছে, তোমাকে প্রথম কারণটা যদি আমি বলি, যে ফার্মার্স আর ওয়েল অ্যাডাপ্টেড টু দ্য গ্রোয়িং কন্ডিশন অফ দিস টু ভ্যারাইটি। 28 বিরি 28 বা বিরি ধান 28, 29, এই দুইটি ভ্যারাইটির সাথে ফার্মার্সরা হাইলি তোমার কি বলবো অ্যাডাপ্টেবল। তারা এই দুইটি ক্রপের ইল্ড বেশি। এখন তুমি যদি ইনব্রিড তৈরি চিন্তা করো, তাহলে তো ইনব্রিড ভ্যারাইটির সাথে চিন্তা করলে একরকম হবে, হাইব্রিডের সাথে। আর হাইব্রিড ফার্মাররা নিতে চায় না কেন? হাইব্রিড সিডের দাম মানে কস্ট কিন্তু অনেক বেশি, এবং এই সিডটা ফার্মার্সটা কিন্তু নিজে প্রিজার্ভ করতে পারে না। ধরো এই বছর ফার্মার্সরা হাইব্রিড একটি সিড কিনলো, কিনে সে গ্রো করে সে ফসল পাইলো, বাস শেষ, তার কিন্তু শেষ। সে আবার পরবর্তী বছর তাকে আবার সিড কিনতে হবে, সেই সিডকে আবার সে জার্মিনেশন করতে হবে, সে মানে প্রতি বছরই ফার্মার একটি নতুন সিড নিতে হবে। একজন ফার্মার তোমার ওই সিড কোম্পানিগুলো বা বিএডিসির কাছে দায়বদ্ধ হয়ে যাচ্ছে যে প্রতি বছর তাকে নতুন সিড নিতে হচ্ছে, এবং সেই সিড তাকে কাল্টিভেট করে সেখান থেকে ফসল ফলাতে হচ্ছে। হোয়ারাস 28, 29 ফার্মার্সরা
মানে ম্যাক্সিমাম যারা রাইস গ্রোয়িং ফার্মার তাদের কাছে নিজেদের কাছে এই সিড আছে, তারা প্রতি বছর তারা নিজেরাই গ্রো করছে, সিড রেখে দিচ্ছে, আবার পরবর্তীতে গ্রো করছে, সিড রেখে দিচ্ছে, পরবর্তীতে গ্রো করছে, সিড রেখে দিচ্ছে, পরবর্তীতে গ্রো করছে। সো তাদের কোনো ইয়ে নেই। আর একটা জিনিস, হাইব্রিড ভ্যারাইটি গুলো কিন্তু বিভিন্ন এনভায়রনমেন্টাল কন্ডিশনের প্রতি হাইলি সাসেপ্টেবল। যদি মনে করো হাইব্রিড ভ্যারাইটি ইল ঠিক আছে 7 থেকে 8 টন পার হেক্টর হচ্ছে আমার বিড়ি ধান 28-5 to 6 টন পার হেক্টর হচ্ছে, কিন্তু দেখা যায় কি কোনো একটি মৌসুমে হাইব্রিড ভ্যারাইটি আমি গ্রো করলাম, সাপোজ ফার্মার হাইব্রিড ভ্যারাইটি গ্রো করলো, কোনো একটি কারণে ওই মৌসুমে বৃষ্টিপাত কম হইলো বা বৃষ্টিপাত বেশি হইলো, অথবা হাইলি হিউমিড কন্ডিশন হইলো, টেম্পারেচারের কম বেশি হইলো, দেখা যায় ওই হাইব্রিড ভ্যারাইটি ইল অটোমেটিক্যালি কমে যায়, কারণ হাইব্রিড ভ্যারাইটি কিন্তু সেনসিটিভ। কেন? এটা হচ্ছে টোটালি একটি হেটেরোজাইগাস ভ্যারাইটি, আর ইনব্রিড ভ্যারাইটি হোমোজাইগাস, দে আর হাইলি কম্পিটেন্ট টু এনি কন্ডিশন। এই জন্য কিন্তু বীজ ধান 28 এবং 29টা কিন্তু বেশি চাষ হচ্ছে। কেন? তারা মনে করো হাইলি টলারেবল। কিন্তু রিসেন্টলি কিন্তু তুমি দেখো গত 2-3 বছরে কিন্তু ব্লাস্ট সিভিল এই বীজ ধান 28 এবং 29 সিভিল ইনফেক্টেড বাই ব্লাস্ট, রাইস ব্লাস্টের প্রতি তারা হাইলি সাসেপ্টেবল। যদিও ফার্মার্সরা এখনো তারপর ওই দুইটি ভ্যারাইটিকেই নিচ্ছে, কারণ অন্যান্য যে ভ্যারাইটি গুলো আছে, অন্যান্য 100টা যে ভ্যারাইটির কথা বললাম, এই ভ্যারাইটির তুলনায় এখনো বীজ ধান 28-29 এর পারফরমেন্স কিন্তু ভালো। আর বীজ ধান 28টা শর্ট ডিউরেশন, মানে ডিউরেশনটা কম হয়, শর্ট ডিউরেশন হইতে পারে, সো এটি ভালো ভ্যালু। বুঝতে পারছো তুমি আমার কথা? স্যার হাইব্রিড ভ্যারাইটি গুলা প্রতি বছরে কেন আমাদের সিড মানে নতুন করে কিনা লাগে স্যার? মানে ওইটা কি আমরা সিডটা কি মানে স্যার যেই স্কিলটা পাই সেটা থেকে কি সিড ফর্ম করতে পারি না? এটি আসলে তোমাদের পড়ানো হবে লেভেল 3 সেমিস্টার 1 এ। এই কনসেপ্ট গুলো অবশ্যই পড়ানো হবে। আমি জাস্ট নরমালি কথাই বলি, একটি জিনের দুইটা কন্ডিশন থাকে, তোমরা জানো, ডমিনেন্ট আর রিসিসিভ দুইটা কন্ডিশন থাকতে পারে, একটা ডমিনেন্ট এবং একটা রিসিসিভ ফর্মে। সাপোজ একটি জিন ক্যাপিটাল টি দিয়ে যদি আমরা লিখি, এটাকে বলা হয় ডমিনেন্ট, আর স্মল পি দিয়ে যদি টি দিয়ে লিখি, এটাকে বলা হয় রিসিসিভ। এখন এটা তিনটা কন্ডিশন হইতে পারে, যে দুইটাই ক্যাপিটাল টি হইতে পারে, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি হইতে পারে, অথবা দুইটাই স্মল টি হইতে পারে। ইনব্রিড যে ভ্যারাইটি গুলো যেমন বীজ ধান 28, এখানে থাকে ক্যাপিটাল টি, আর হাইব্রিড ভ্যারাইটিতে থাকে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। তো এই ক্যাপিটাল টি স্মল টি যখন থাকবে, তখন মেন্ডেলসের সেকেন্ড ল অনুসারে এটা যখন নেক্সট জেনারেশন তৈরি করবে তখন আলাদা হয়ে যাবে। আর ক্যাপিটাল টি থাকবে, এটা হোমোজাইগাস, এটাকে বলা হয় হোমোজাইগাস কন্ডিশন। ক্যাপিটাল টি মানে একই রকম থাকলে, আর যদি আলাদা থাকে তখন সেটাকে বলি আমরা হেটেরোজাইগাস কন্ডিশন। তো ইনব্রিড ভ্যারাইটি গুলো হচ্ছে হোমোজাইগাস ভ্যারাইটি, আর হাইব্রিড ভ্যারাইটি গুলো হচ্ছে হেটেরোজাইগাস ভ্যারাইটি। তো হাইব্রিড ভ্যারাইটি যেহেতু হেটেরোজাইগাস, এই জন্য কৃষকরা এর সিডটা প্রিজার্ভ করতে পারে না, কারণ এটা নেক্সট জেনারেশনে গিয়ে সিগ্রিগেশন হয়ে যায়। আর ইনব্রিড ভ্যারাইটি যেহেতু হোমোজাইগাস, সো ফার্মার্সরা এই সিডটাকে প্রিজার্ভ করতে পারে, এটি আর পরবর্তীতে সিগ্রিগেশন হয় না। তার মানে স্যার জেনেটিক পিউরিটি মেইনটেইন থাকে না, মানে পলিনেশন। রাইট। জেনেটিক পিউরিটি ক্রস, তোমার কি বলে, হাইব্রিড ভ্যারাইটির ক্ষেত্রে জেনেটিক পিউরিটি মেইনটেইন করা যায় না, কিন্তু ইনব্রিড ভ্যারাইটির ক্ষেত্রে দে আর হাইলি জেনেটিক্যালি পিওর থাকে। স্যার হ্যাঁ বলো। হাইব্রিড ভ্যারাইটির ক্ষেত্রে এটা কি একটা কারণ না, যে মার্কেট প্রাইসটাও তো একটা ফ্যাক্ট করে? না, ওটা তো আমি বললামই যে তুমি হাইব্রিড সিডের দাম তো অনেক, এবং প্রতি বছর তুমি সিড কিনে গ্রো করা, এবং সিডের অ্যাভেলেবিলিটি থাকে না। তুমি এই বছর হাইব্রিড সিড পাইছো, পরের বছর তুমি হাইব্রিড সিডটা নাও পাইতে পারো না স্যার, মানে ফার্মার চাষ করতেছে না, কারণ সে যখন বিক্রি করতে যাচ্ছে তখন তো ওই মার্কেট প্রাইসটা পায় না, মানে 28-29 এর মতো মার্কেট প্রাইসটা পায় না স্যার। না, সে 28-29 এর মার্কেট প্রাইস, 28-29 এর ধানের মার্কেট প্রাইস তো অলমোস্ট সেম। ধানের মার্কেট প্রাইস তো খুব বেশি ডিপেন্ড হয় না, কিন্তু ওই ধানটাকে তুমি যদি সিড হিসেবে ইউজ করতে যাও তখন মার্কেট প্রাইসটা কমে যায়। স্যার না, হাইব্রিড ভ্যারাইটির ক্ষেত্রে ওই কোম্পানির কাছে থাকে। ইনব্রিড ভ্যারাইটি বাংলাদেশের আসপেক্ট, ইনব্রিড ভ্যারাইটি কিন্তু আলটিমেটলি পরবর্তীতে, কারণ ইনব্রিড ভ্যারাইটিতে তোমার যে কারো কাছে থাকতে পারে, ওটা প্যাটেন্টের আর দরকার নাই, কিন্তু হাইব্রিড ভ্যারাইটির প্যাটেন্ট দরকার আছে, কারণ এটা প্রতি বছর নতুন করে সিড তৈরি করতে হয়। সো এই প্যাটেন্টটা যেই সিড কোম্পানি তৈরি করবে বা যেই রিসার্চ অর্গানাইজেশন তৈরি করবে, তাদের সিক্রেট একটি বিষয়, সে এটাকে এক্সপ্লোর করবে না। না, কমার্শিয়ালি
মানে সিড তৈরি করতে পারবে না, কিন্তু তুমি কাল্টিভেট করার জন্য কোনো সমস্যা নাই, তুমি তো জাস্ট তার কাছ থেকে সিড কিনে নিয়ে আসবা, নিয়ে এসে গ্রো করবা, তুমি ফসল পাবা, তুমি সেই ধান তুমি বিক্রি করে দেবা বা তুমি নিজে কনজিউম করবে, ওটা সমস্যা নেই। কিন্তু তুমি যদি ওই বীজটা নতুন করে তৈরি করতে যাও তখন তোমার প্যাটেন্ট লাগবে, তুমি তো তৈরি করতে পারবে না। বুঝতে পারছো? আচ্ছা, আমি জানি হয়তো বা তোমাদের আরো প্রশ্ন স্যার আছে, হাইব্রিড আর হাই ইয়েল্ডিং এই হ্যাঁ। দুইটা তো আলাদা অবশ্যই। হাই ইল্ডিং মানে হচ্ছে তোমার ইল্ড বেশি হবে, এটি হচ্ছে পার্থক্য। ইনবিট ভ্যারাইটি হাই ইল্ডিং হইতে পারে। স্যার 28-29 এর থেকে কি হাই ইয়েল্ডিং ভ্যারাইটি নেই? 28-29 এর চেয়ে হাই ইল্ডিং ভ্যারাইটি এখন কাগজ কলমে আছে, কিন্তু ফিল্ড লেভেলে আসলে একটু ডিফিকাল্ট আছে, আর তাই আমি বলবো না আছে 28-29 এর, কারণ যখন একটি ভ্যারাইটি তৈরি হয়, নতুন একটি ভ্যারাইটি তৈরি হয়, তার ইল্ড অবশ্যই তোমার 28-29 এর সাথে কম্পারেবল হতে হবে, মানে 28-29 এর চাইতে ভালো হইতে হবে অবশ্যই। হাতে অন্য কোনো ক্যারেক্টার যদি আমরা ছেড়ে কনসিডার করি, ডিজিজ রেজিস্ট্যান্স, অ্যান্টি রেজিস্ট্যান্স, অন্য ক্যারেক্টার আমরা কনসিডার করতে পারি, কিন্তু অবশ্যই সেটি আমার, ধরো আমার যে চেক ভ্যারাইটি থাকবে তার চাইতে ভালো হইতেই হবে। এখন যে ভ্যারাইটি গুলো আসতেছে, অনেক ভ্যারাইটি 28-29 এর চাইতে ভালো ইল তারা বলছে, কিন্তু হয়তো বা ফার্মার্স লেভেলে ওইভাবে পাচ্ছে না, বিদায় ফার্মার্সরা এখনো সেই 28-29 এর মানে 28-29 কে তারা বেস ভ্যারাইটি হিসেবে ইউজ করছে। তাছাড়া স্যার আমাদের মানে আমাদের কৃষকরা তো স্যার নতুন একটা টেকনোলজি সহজে অ্যাডাপ্ট করতে চায় না, ওদেরকে মানে জোর করলেও নিতে চায় না। নিতে চায় না, হ্যাঁ চায় না। এটা তো অবশ্যই একটা কারণ তাদের অ্যাওয়ারনেস এর অভাব আছে, অ্যাওয়ারনেস এর তো অবশ্যই অভাব আছে।